हेलो मेरी बच्चों। ए राम राम राम, क्या बोल दिया? हेलो बच्चों, मेरी अब तक सदी नहीं हुई है। तो হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা নিয়ে হাজির হয়েছি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জেস এর পার্ট 4 নিয়ে। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই টুডেস টপিকে দেখে নিয়েছো আজকে কি কি ডিসকাশন হতে চলেছে। তো আজকে সেই নিয়ে কিছু করব। তো শুরু করার আগে, দুনিয়াটা আজব তাই না? আগে যখন মানুষ কাজ করতো, সপ্তাহে একটা সানডে আসবে, কখন তার জন্য ওয়েট করে থাকতো, সারাদিন বাড়ি থাকবো তাই না, কত মজা করব। কিন্তু এখন তো প্রতিদিনই সানডে, তাতেও মানুষের শান্তি নেই। সব বলছে কবে যে লকডাউন উঠবে, কবে যে আবার কিছু হবে। সত্যি আজব না? মানুষ তার থেকে বেশি আজব মানুষটাও আজব, ঠিক কি না? ঠিক 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 ঠিক। তো আজকে সেশন শুরু হচ্ছে। তো শুরু করার আগে অলওয়েজ আমার একটা বাজে হ্যাবিট, আগের দিনের ক্লাসে রিক্যাপিচুলেশন করা, তাই তো? তো আগের দিন আমরা কি শিখেছি? আগের দিন আমরা যেটা শিখেছি, আগের দিন নয়, আগের দুটো ক্লাসেও একই কথাই শিখেছি, যে ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা শিখেছি, তাই তো? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কেমন হতে পারে, একটা পয়েন্ট চার্জেসের জন্য আর দূরে ইলেকট্রিক ফিল্ড কি হতে পারে, তার ডিরেকশন কেমন হতে পারে, এইগুলো 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 সব শিখেছি। আর মোরাললেসলি আরও একটা কথা শিখেছি, যেটাই ফোর্সের ডিরেকশন সেটাই হলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তাই তো? এফ সমান কিউ ইন্টু ই ভেক্টর, কিউ ই ভেক্টর। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশনটা হলো সেম। তো কি শিখেছি? তা আমরা এই জিনিসটাই শিখেছি, ই সমান কি শিখেছি? ই সমান সমান 1/4πε0 q/r²। এটাই তো শিখেছি। তো যেখানে আমরা শিখেছি যে এটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ভ্যালু। তো আরো একটা কথা শিখেছি, যে যদি আর বাড়ে আস্তে আস্তে করে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের যদি থেকে মানে অর্থাৎ পয়েন্ট চার্জ থেকে যদি দূরত্ব আস্তে আস্তে করে বাড়ে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে করে কমবে, এবং তার গ্রাফের নেচারটা এইটাই হয়। ঠিক এইটা জানি আমরা। আর এইসব কথা আরো শিখেছি, যে যদি এখানে একটা পজিটিভ চার্জ থেকে থাকে, তাহলে এখানে যদি একটা পয়েন্ট চার্জ রেখে থাকো, দ্যাট ইজ অফ টেস্ট চার্জ, যাকে আমরা কিউ নট বলেছিলাম, তাহলে এই পজিটিভ চার্জটা এটাকে রিপেল করবে, তাই তো? তাহলে একে ধাক্কা দিয়ে ফেলে দেবে এদিকে, এখানে রাখলে এই দিকে দেবে, এখানে রাখলে এই দিকে দেবে, তাই তো? এইগুলো সব আমাদের ছিল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে প্লাস কোনো আধানের জন্য, তাহলে তার ফিল্ডের ডিরেকশনটা হলো সেইখান থেকে বাইরের দিকে। ঠিক সিমিলারলি আমরা বলেছিলাম, যদি মাইনাস কিউটা রাখি, মাইনাস কিউ আধান যদি থেকে থাকে ধরো, বা মাইনাস কোনো চার্জ থেকে থাকে, সেখানে যদি আশেপাশে কোনো একটা টেস্ট চার্জ রেখে থাকো, তুমি সাপোজ খুব ক্ষুদ্র চার্জ, ছোটা চার্জ, টেস্ট চার্জ, সেই চার্জটাকে এই মাইনাস চার্জ কি করবে? অ্যাট্রাক্ট করবে। দ্যাটস ওয়াই ফিল্ডের ডিরেকশন ইনওয়ার্ড ছিল, অর্থাৎ মাইনাস আধানের দিকে। সেমনি এখানে যদি রাখো কিউ নট, তাহলে এখানেও ফিল্ডের ডিরেকশন এদিকে হবে। এখানে যদি রাখো কিউ নট, তাহলে এইটার জন্য ফিল্ডের ডিরেকশন এইদিকে। ঠিক, তাহলে মাইনাস আধান হচ্ছে ফিল্ডের ডিরেকশন তার দিকে থাকে, আর প্লাস আধানের জন্য ফিল্ডের ডিরেকশন সেটা থেকে বাইরের দিক থাকে। ঠিক এই কথাগুলো শিখেছি। তো আর যত চার্জটা থেকে দূরত্ব আস্তে আস্তে বাড়বে, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি, দ্যাট ইজ অফ ম্যাগনিটিউড ভ্যালু, সেটা আস্তে আস্তে করে আর এর সাপেক্ষে কমতে থাকছে। ওকে, তো ফ্যারাডে বিজ্ঞানী, ওয়েল নোন বিজ্ঞানী, আমরা জানি। সে কি বললো, আরে হটাও এসব, এসব লাগবে না, আমি একটা জিনিসের কনসেপ্ট দেবো, সেই কনসেপ্টটা থেকে আমরা সবকিছু বুঝে যাব। তো ফ্যারাডে ইন্ট্রোডিউস করলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, দ্যাট ইজ অফ ফিল্ড লাইন্স, মানে তড়িৎ বলরেখা। ঠিক, ফ্যারাডে কি বললো? ফ্যারাডে বললো যে আমরা তাহলে এইটুকু জানি, প্লাসের জন্য ডিরেকশনটা বাইরের দিকে, ওকে, আর মাইনাসের জন্য ডিরেকশনটা ভেতর দিকে, এটা ইলেকট্রিক ফিল্ডে। তো ফ্যারাডে বললো এই সমস্ত কথা আমাদের আমি একটা পিকচারের মাধ্যমে প্রকাশ করব।
তাহলে ফ্যারাডে ইন্ট্রোডিউস করলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। তো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ফ্যারাডে কি বললো? ফ্যারাডে বলল যদি এখানে একটা প্লাস আধান থেকে থাকে, ঠিক, তাহলে এইখান থেকে তো ডিরেকশন বাইরের দিক, তুমি এখান থেকে একটা ছোট ছোট করে অ্যারো করো। ছোট ছোট করে অ্যারো করো, ঠিক। এইখান থেকেও তাই, এই ফিল্ডের ডিরেকশন বাইরের দিক, তাহলে এখান থেকেও ছোট ছোট করে অ্যারো করো। এবার এইগুলো চারিদিকে আছে, আর টানছি না। তাহলে এখানে একটা টেনেই দিই, তোমরা এত রিকোয়েস্ট করছো। ঠিক এরকম আছে। তাহলে তোমরা যদি ভালো করে দেখো তো প্লাস আধানটার জন্য ফিল্ডের ডিরেকশন বাইরের দিক, তাহলে অ্যারোগুলো করার মানে কি? এটা তো একটা কন্টিনিউয়াস অ্যারো হলেই হতো, তাহলে এরকম ব্রোকেন অ্যারো আমরা কেন করলাম না? ফ্যারাডে বললো, দ্য জিনিয়াস ফ্যারাডে বললো আমরা তো পিকচোরিয়াল ডেপিকশনে যাচ্ছি। তা ফ্যারাডে বললো এই অ্যারোজ গুলো যেমন বাইরের দিকে আছে, তাহলে ফিল্ডের ডিরেকশন বোঝাচ্ছে, আমাকে তো এই কথাটাও বোঝাতে হবে ফিল্ড যত আধান থেকে দূরের দিক যাবে তত আস্তে আস্তে করে কমবে। সেই জন্য কি করে দিল, এই অ্যারো গুলো না যত দূরের দিক যাচ্ছে আস্তে 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 করে ছোট করে দিল, ঠিক। দ্যাট ইজ দ্য পিক্টোরিয়াল ডেপিকশন। এবং কিন্তু এটা কাল্পনিক একটা মানে এইটা একটা থট, ইমাজিনেশন, কাল্পনিক, ঠিক আছে। তাহলে তড়িৎ বলরেখা একটা কাল্পনিক জিনিস, এবং কি একটা না, এটা একটা ম্যাপ বা ম্যাপিং বলতে পারো, বা হচ্ছে কিছু একটা, হ্যাঁ ম্যাপই বলতে পারো, যে ম্যাপের থ্রু দিয়ে আমরা ওই কথাগুলো সমস্ত হাজারো রকমের কথা কিন্তু বুঝিয়ে দিতে পারবো যে ফিল্ড লাইন একটা প্লাস আধান থেকে দূরের দিক যায়, এবং যত দূরে যাবে তার ফিল্ডের ইন্টেন্সিটি অর্থাৎ ভ্যালু আস্তে আস্তে করে কমবে। সেটা কিন্তু ফ্যারাডে বলে দিতে পারলো। তাহলে কি করলো, যত দূরের দিকে যাচ্ছে তাহলে দেখো অ্যারোর সাইজগুলো তত ছোট হতে 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 যাচ্ছে, ঠিক। তাহলে এবং অ্যাট দি সেম টাইম অ্যারোগুলো বাইরের দিকে আছে, তাহলে দিস ইজ ফর পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জের জন্য কি হতে পারে না, ও নেগেটিভ চার্জের জন্য বললো যে তাহলে নেগেটিভ চার্জ তো ফিল্ড লাইনটা ওর দিকে থাকে, তাহলে যত কাছে আসবে অ্যারোর সাইজগুলো বড় করে দাও, আর যত দূরের দিক যাচ্ছে তাহলে ফিল্ডের ইন্টেন্সিটি আস্তে আস্তে ওরা কমছে। এইখান থেকেও তাই ধরো, ঠিক। তাহলে এই জিনিসটা পেলাম। তাহলে ফ্যারাডে বলল তাহলে এইরকম একটা ব্যাপার ঘটছে, বা তুমি ধরে নিতে পারো। তাহলে ফ্যারাডের মত অনুযায়ী আমরা যেটা ধরতে পারি, তাহলে অ্যারো ডিরেকশন, অ্যারো যে দিকটাই আছে, যা অ্যারোর দিক, সেটা তোমাকে কি দেবে না ফিল্ড ডিরেকশন দেবে, ফিল্ড ডিরেকশন দেবে। আর 2 নম্বর কথা যেটাতে বললো যে সেটা হচ্ছে লেন্থ অফ অ্যারো, লেন্থ অফ অ্যারো কি দেবে না, লেন্থ অফ অ্যারো তোমাকে দেবে, লেন্থ অফ অ্যারো তোমাকে দেবে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ই। ক্লিয়ার কথাটা? তাহলে এই যে যত দূরের দিকে যাচ্ছে, তাহলে আমাকে তো বোঝাতে হবে ফিল্ডটা আস্তে আস্তে করে কমছে। তা জিনিয়াস ফ্যারাডে বলে দিল তাহলে অ্যারোসটা আস্তে আস্তে করে ছোট করে দাও। তাহলে লেন্থ অফ দ্য অ্যারো দেবে ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, আর অ্যারো ডিরেকশন দেবে ফিল্ডের ডিরেকশন। তাহলে প্লাস, এটা গুগল থেকে ফটো আপলোড করা, যেখানে বোঝা যাচ্ছে পজিটিভ চার্জের জন্য অ্যারো বাইরের দিক, এবং যত দূরের দিক যাচ্ছে অ্যারো সাইজ ছোট হচ্ছে। প্লাসের জন্য ঠিকঠাক দেখো বাইরের দিকে আছে, আর মাইনাসের জন্য দেখো ফিল্ডগুলো ভেতর দিক ঢুকেছে। এবং কিন্তু আধান থেকে যত দূরের দিক যাচ্ছি অ্যারো তত সাইজটা দেখো ছোট ছোট হয়েছে। ওকে, ছোট ছোট হয়েছে। তাহলে এইটা তখন ছিল, ঠিক। তারপর ফ্যারাডে আরো বলল যে ঠিক আছে, অ্যারোর ডিরেকশনটা তুমি এইভাবে না বুঝে আরো একটা ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে কনসেপ্ট চালু করলো। তখন কি করলো না, তখন সে বলল
যে ঠিক আছে অ্যারো ডিরেকশন গুলো যা আছে থাক, কিন্তু তুমি এই লাইনগুলো যেগুলো ব্রোকেন ছিল সেগুলো জয়েন করে দাও। তাহলে সেগুলো জয়েন করে দাও। এগুলো নোট করে নিয়েছো, এগুলো নোট করতে থাকো, নোট করতে থাকো। মুছে দিই, মুছে দিই, মুছে দিই। এই দুটো লিখে নিও, ঠিক, মুছে দিলাম। তাহলে এরপরে বললো যে আরে হটাও সব ব্রোকেন অ্যারো ফ্যারো বাদ দাও, কন্টিনিউয়াসলি লাইন টেনে দাও, কন্টিনিউয়াসলি লাইন টেনে দাও, ঠিক, কন্টিনিউয়াস লাইন টেনে দাও। তাহলে আমাকে ওই জিনিসগুলো বোঝাতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা তো বাইরের দিক যাচ্ছে, কিন্তু ফিল্ডগুলো আস্তে 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 করে কমতে থাকছে যত দূরের দিক যাচ্ছে। তো সেই সমস্ত হাজারো কথা বোঝানোর জন্য কিছু ও ধর্ম বা ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টি সেটা হচ্ছে ও প্রপোজ করলো, ঠিক আছে। তো আজকের আলোচনার সেই বিষয়বস্তুই হচ্ছে এটা, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড লাইন্সের আমাদের প্রপার্টিস, ঠিকঠাক। তো এগুলো নিয়ে আবার আসছি, এক্ষুনি আসছি, প্রপার্টিসের মধ্যে সমস্ত কথা ডিসকাস করব, ঠিক। তো এক হেডিং দিয়ে দাও, কে দিয়ে দাও হেডিং, তড়িৎ বলরেখার ধর্ম। উপরটা মুছে দিই, উপরটা মুছে দিলাম। ইংলিশ টার্ম কি হবে? ইংলিশটা হবে রিলিজিয়ান অফ फील्ड लाइंस। रिलीजन ऑफ फील्ड लाइंस। अरे सर क्या इंग्लिश बोल रहे हो? धर्म ना रिलीजन होते बड़े, क्या धर्म तो प्रॉपर्टीज हो। अरे मेरा इंग्लिश थोड़ा हाई लेवल का है, ऑक्सफोर्ड से पढ़ा हूँ ना इसलिए। तो যাই হোক, তড়িৎ বলরেখার ধর্ম, প্রপার্টিজ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ঠিক। ইলেকট্রিক ফিল্ড লাইন্সের প্রপার্টি কি? ফার্স্ট প্রপার্টি হলো যে বলরেখাগুলি প্লাস আধান থেকে নির্গত হবে, প্লাস আধান থেকে এটা নির্গত হবে, ওকে। 2 নম্বর পয়েন্ট বললো বলরেখাগুলি মাইনাস আধানের দিকে আসবে, ঠিক, মাইনাস আধানের দিকে আসবে, ঠিকঠাক। এবং থার্ড পয়েন্ট বললো বলরেখাগুলি অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত। আমরা ওই ইলেকট্রিক ফিল্ডে যখন প্রপার্টি বা এমনি পড়ি তখন তো আরটাকে ইনফাইনাইট ধরে নিয়েছিলাম না, তখন আর যদি ইনফাইনাইট হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, ঠিক। তার ইলেকট্রিক ফিল্ড 0 কোথায় হতে পারে? আর টেন্ডিং টু ইনফিনিটিতে। তার মানে ফিল্ড লাইনগুলো কিন্তু ইনফিনিটিতে গিয়ে শেষ হবে, বিকজ অফ we are dealing the electric field in imaginary way, ঠিক। তাহলে একটা কাল্পনিক ওয়ে বা কাল্পনিক একটা পিক্টোরিয়াল, দ্যাট ইজ অফ পিক্টোরিয়াল বলে, পিক্টোরিয়াল বলা হয়, পিক্টোরিয়াল ডিপিকশনের মাধ্যমে আমরা ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টিগুলোকে আবদ্ধ করার চেষ্টা করছি। তাহলে সেই জন্য বলরেখাগুলো নিশ্চয়ই অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে বা বিস্তৃত হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড আর টেন্ডিং টু ইনফিনিটিতেই ভ্যানিশ করে, তাহলে বলরেখাগুলো ইনফিনিটিতে গিয়েই ভ্যানিশ করবে, ক্লিয়ার। এবারে যেটা বলছি, তাহলে পজিটিভ আধান যদি এখানে থেকে থাকে তাহলে ফিল্ড লাইন এরকম বেরোবে, ফিল্ড লাইন এরকম আসবে, ফিল্ড লাইন্স এরকম যাবে, ঠিক। এইগুলো যে দেখাচ্ছি না, যে এইগুলো এখানে এই পর্যন্ত
থেমে যায়নি, এগুলো ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। এটা যেমন ডিরেকশনকে বোঝাচ্ছে তেমনি এটাও বোঝাচ্ছে যেটা ইনফিনিটিতে গিয়ে শেষ। ওকে, তার মানে কি এরা হুট করে গিয়ে থেমে যেতে পারে না, মানে বলরেখাগুলো কন্টিনিউয়াস লাইন ফ্রম 0 টু ইনফিনিটি পর্যন্ত। ঠিক, তো ইনফিনিটি পর্যন্ত কাল্পনিক লাইন। তো এইটাকে আমরা বলবো হচ্ছে কি রেডিয়ালি আউটওয়ার্ড। আসবো কি রেডিয়ালি আউটওয়ার্ড কি, তার মানে অরীয়ভাবে বহির্মুখী। এই কথাটার মিনিং আছে, আমরা বলবো বা বুঝবো পরে। গস ল, এর পরের ক্লাসটা গস ল যখন হবে তখন এই রেডিয়ালি ইনওয়ার্ড আর রেডিয়ালি আউটওয়ার্ড এই কথা দুটো ভালোভাবে সিগনিফিকেন্স বুঝবো। আর মাইনাস আধান যদি থেকে থাকে তাহলে মাইনাস আধানের দিকে আসবে। ঠিক, মাইনাস আধানের দিকে আসবে ফিল্ড লাইনস গুলো। ঠিক, তাহলে বলরেখাগুলি পজিটিভ আধান থেকে নির্গত হবে, তার মানে নির্গত হয়েছে। এবার বলরেখাগুলি নেগেটিভ আধানের দিকে আসবে, সো দিকে আসছে বিকজ অ্যারো সাইন গুলো মাইনাসের দিকে আছে, আর ফিল্ড লাইন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও সেই দিকে থাকে। আর বলরেখাগুলি অসীম পর্যন্ত বিস্তৃত, তার মানে কি এটা অসীম থেকে এই আধানের দিকে আসছে, আর এইটা হচ্ছে কি এই আধান থেকে নির্গত হয়ে অসীমের দিকে যাচ্ছে। ক্লিয়ার কথা? তো বলরেখাগুলো তাহলে কি অ্যাকচুয়ালি, মুছে দিই। বলরেখাগুলি তাহলে কি অ্যাকচুয়ালি? না, বলরেখাগুলি হলো এমন কিছু কাল্পনিক লাইন যে লাইনগুলো তোমার বলে দিতে পারবে যে ওই স্থানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি। বা আরো বলতে পারি, বলরেখাগুলি হলো এমন কিছু কাল্পনিক লাইন, যদি কোনো একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে ওই স্থানে ছেড়ে দাও, সে যে পথে গতিশীল হবে সেই পথটাই হবে আমাদের বলরেখা। ঠিক, যেমন ধরো বুঝে না, ঠিক আছে 1 2 3 প্রপার্টিস হয়েছে, তার মাঝখানে ওই বলরেখা সম্পর্কে আরো একটু কথা বলে দিই। ধরো এখানে একটা পজিটিভ আধান আছে, ঠিক আছে, তুমি যদি এখানে একটা টেস্ট চার্জ রেখে থাকো তাহলে এটাকে তো ঠেলে পাঠিয়ে দেবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইরকম হওয়া উচিত বা ফোর্সের ডিরেকশন এইরকমই হওয়া উচিত। ঠিক, তুমি যদি এখানে রেখে থাকো তাহলে ফোর্সের ডিরেকশন কি হওয়া উচিত, এইরকম হওয়া উচিত। ঠিক, তাহলে ফোর্সের ডিরেকশন এইরকম হওয়া উচিত। তার মানে বলতে পারি যদি এইখানে একটা টেস্ট চার্জ তুমি রেখে দাও Q0 এর, তাহলে এই আধানটা এই দিক বরাবর চলতে শুরু করবে, বিকজ এই পজিটিভ আধানটা এইটার উপরে এই দিকেই ফোর্স দেবে। ঠিক, এই লাইনটা একসাথে আছে, এই দিকেই ফোর্সটা দেবে। তার মানে এটাই হলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, আর এটাই হলো আমাদের তড়িৎ বলরেখা। ঠিক, তার মানে আধানটা এইখানে যদি ছেড়ে দিই তাহলে এই আধানটা এই বরাবর বাইরের দিকে মুভ করে চলে যাবে। সিমিলারলি যদি এখানে তুমি মাইনাস আধানটা বসাও তাহলে এই Q0 কে সে কি করবে, অ্যাট্রাক্ট করবে। সেই জন্য ফিল্ডের ডিরেকশন ইনওয়ার্ড দিয়েছিলাম, ভেতরের দিক দিয়েছিলাম। তার মানে এখানে যদি একটা আধানকে ছেড়ে দাও, এই আধানটা এই পথ বরাবর গতিশীল হওয়ার চেষ্টা করবে। দ্যাট ইজ অফ তড়িৎ বলরেখা। ঠিক, তাহলে তড়িৎ বলরেখা এমন কিছু কাল্পনিক লাইন যে লাইন বরাবর একটা আধান গতিশীল হতে পারে। কোন আধান? একটা ধনাত্মক আধান। ঠিক, সেই আধানকে ছেড়ে দিলে সে যে পথে গতিশীল হবে সেটাই হলো তড়িৎ বলরেখা, তার তড়িৎ বলরেখা। ঠিকঠাক, বা ওই আধানটার বলরেখা। ঠিক, তাহলে বলরেখাগুলো অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাহলে তড়িৎ বলরেখা জিনিসটা কি না ক্লিয়ার? তাহলে তড়িৎ বলরেখা হলো এমন কিছু কাল্পনিক ডিরেকশন বা এমন কিছু কাল্পনিক লাইন, কোনো যদি ধনাত্মক বিন্দু আধানকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই আধানটা ওই লাইন বরাবর গতিশীল হবে, সেটাকে আমরা তড়িৎ বলরেখা বলি। ঠিক, এবারে 4th নাম্বার পয়েন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে 500 খানা স্টার দাও। ঠিক, যদিও 4টে দিয়েছি, তা 500 খানা স্টার দাও। আমার একটা স্টার 125 খানা সমান, তা 500 খানা স্টার দাও। না 4th নম্বর পয়েন্টটা কি না, 4th নম্বর পয়েন্টটা বলছে যে কোনো আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা, হ্যাঁ এটা দেখো পজিটিভ আধান হলে নির্গত হবে আর নেগেটিভ আধান হলে তার দিকে আসবে, বোথ কেসেই ভ্যালিড কথাটা। তাহলে কোনো আধান থেকে নির্গত
বা এখানে লিখতে পারো আসা। ঠিক, তাহলে কোন আধান থেকে নির্গত বা আসা বলরেখার সংখ্যা আধানের সাথে সমানুপাতিক। আরে ফ্যারাডে কি বলে দিল, দারুণ কথা বললো। কি বলেছে দেখো, কোন আধান থেকে নির্গত বা আসা বলরেখার সংখ্যা আধানের সাথে সমানুপাতিক। তার মানে কি, আধানের মানের সাথে সমানুপাতিক। তার মানে ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, ওকে। তাহলে পজিটিভ চার্জ থেকে তুমি ধরো বলরেখা দুটো বের করেছো। আচ্ছা, ধরো পজিটিভ চার্জ, এখানে তুমি একটা কিউ চার্জই করে দাও, ঠিক, তাহলে দুটো বেরিয়েছে। আচ্ছা, জোর করছো, চারটেই করে দিই, খুশ, চারটেই করে দিয়েছি। এবার যদি এখানে আমি একটা 2q আধান রেখে থাকি, তাহলে আধানটা কত, ডবল, তাহলে বলরেখার সংখ্যাও ডবল হবে, দ্যাট ইজ বলরেখার সংখ্যা এখন কটা হবে, 8টা হবে। বলরেখার সংখ্যা কটা হবে, 8টা হবে, বিকজ কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা ছিল কটা, 4টে। আর 2q আধান থেকে বলরেখার সংখ্যা নির্গত হবে নিশ্চয়ই 8টা, বিকজ কিউ ডবল 2q, তাহলে বলরেখার সংখ্যাটাও দ্বিগুণ হবে, তাহলে 4টে থেকে 8টা হবে। ঠিক, এবারে দেখো, একটু আগে বলছিলাম না যে ফ্যারাডে সমস্ত পিকচারের মাধ্যমে সব কথাগুলো বলার চেষ্টা করেছে, যে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা তো ক্লিয়ার খুব, তাহলে মানটা কি হবে, যেমন কিউর জন্য ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা সার্টেন ডিস্টেন্সে যে ভ্যালুটা হয়, 2qর জন্য সেই একই ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে, বেশি হবে। ঠিক, এগ্রি তো? বিকজ এই জিনিসটা খেয়াল করো, ই ইজ প্রপোর্শনাল টু কিউ, বিকজ ই সমান কিউ বাই আর স্কোয়ার হয়, তার মানে ই ইজ প্রপোর্শনাল টু কিউ। ঠিকঠাক, ই ইজ প্রপোর্শনাল টু কিউ, তাহলে কিউর ভ্যালু যত বাড়বে ইলেকট্রিক ফিল্ডের মান তত বাড়বে, একটা ফিক্সড পয়েন্ট। তাহলে ধরো এই কিউ পয়েন্টের জন্য বা এই কিউ আধানটার জন্য কোনো একটা সার্টেন ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের মান যা হবে 2qর জন্য সেই তার থেকে বেশি হবে এবং দ্বিগুণ হবে। সেই জন্য দেখো বলরেখার সংখ্যাটাও 4টে থেকে 8টা করে দিয়েছে। তার মানে কি বলতে চেয়েছে, তার মানে ফ্যারাডে এটা বলতে চেয়েছে ডিরেকশন তো ক্লিয়ার, তাহলে মানটা হলো বলরেখার সংখ্যা দ্বারা নির্দেশ করতে চেয়েছে। আর কি করেছে, রিলেটিভ ডেনসিটি দ্বারা করতে চেয়েছে। কার, এখানে দেখো অ্যাঙ্গেলটা হলো, তুমি ভাবতে পারো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানেও 90, এখানেও 90, ঠিক। কিন্তু তুমি যদি এখানে 4টের বদলে 8টা করো, তাহলে অ্যাঙ্গেলগুলো কি হলো, ছোট ছোট হলো না? অ্যাঙ্গেল কি হলো, ছোট ছোট হলো তো, তার মানে দে আর মোর ক্লোজ, তার মানে এদের ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি বিটুইন দ্য টু ফিল্ড লাইন্স, তাহলে রিলেটিভ ডেন্সিটি বিটুইন দ্য টু ফিল্ড লাইন্স, এর মাঝখানে অন্য কোনো লাইন ছিল না, কিন্তু দেখো এইখানে আর এইখানে মাঝখানে আরো একটা ফিল্ড লাইন্স চলে এসছে। ঠিক, বিকজ এখানে 4টে হবে, এখানে 8টা হবে, এখানে ফ্যারাডে বলেই দিয়েছে আধানের সাথে সমানুপাতিক হবে। তার মানে ফিল্ডের মানটাও যে বেশি হবে সেটাও কিন্তু এই পিকচারের মাধ্যমে বোঝা যাচ্ছে। অর্থাৎ একটা পার্টিকুলার পয়েন্টে কিউর জন্য যা ভ্যালু হবে 2qর জন্য তার ভ্যালুটা হবে দ্বিগুণ, আর সেই দ্বিগুণের জন্য সে 8টা তো করেছেই, বাইরের দিকে আছে, এবং রিলেটিভ ডেন্সিটিটা দেখো ফিল্ড লাইনের মধ্যে কিন্তু কমে গেছে এটার থেকে, তার মানে অ্যাঙ্গেলটা কমে গেছে। কারণ ওই অ্যাঙ্গেল বিটুইন দ্য টু field lines is also an measurement of intensity of electric field, অর্থাৎ তার মানটা কত হতে পারে সেটা একটা দুটো ফিল্ড লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা থেকেও বোঝা যেতে পারে। আসবো এটার উপর অঙ্ক করবো, মজাদার অঙ্ক আছে, ঠিক, খুব ভালো এমসিকিউ আছে। ঠিক, বোঝা গেছে? তাহলে কোনো আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা আধানের সাথে সমানুপাতিক। তাহলে সাপোজ কোনো রামশ্যাম যদু মধু আছে, এখানে কিউ বলে দিয়েছি, তুই কিউর জন্য এরকম টানতো, আর বললাম 100 কিউর জন্য টান, তাহলে সেটা আজকে ভোরই হয়ে যাবে, মরেই যাবে। বিকজ 100 কিউর জন্য কটা টানটা হয়, 400 খানা, তাই না? কিউর ডবল, 400 খানা লাইন এখান থেকে টান, তার আমি মুছেই দিই। ঠিক, তাহলে 4 নম্বর পয়েন্ট ক্লিয়ার, টুকে নিয়েছো, মুছে দিচ্ছি, চলো মুছে দিই। এরপরে 5 নম্বর পয়েন্ট,
হ্যাঁ, আরো একটা কথা বলতেই পারি, এখানে দেখো না বডিগার্ডের কনসেপ্ট আছে। সাপোজ একটা কিউ, একটা ফিল্ম আর্টিস্ট, সিরিয়াল করে, তার বডিগার্ড কটা থাকবে? 4টে। আর 2Q, সাপোজ সেলিব্রিটি শাহরুখ খান, তার বডিগার্ড কটা থাকবে? 8টা থাকবে না? আরো বেশিই থাকা উচিত। সো ওই জোকস। ওকে, মুছে দিলাম। এবারে চলো 5 নম্বর পয়েন্ট। তারা মানে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা গুলি বদ্ধ লুপ গঠন ক্রস। তার মানে করবে না, আর লিখছি না। আচ্ছা, লিখে নিবি, গঠন করবে না। ওকে, তড়িৎ বলরেখাগুলি বদ্ধ লুপ গঠন করবে না। তার মানে কি? কারণ পজিটিভ আধান থেকে ফিল্ড লাইন বেরোচ্ছে, তাই কখনোই এরকম ঘুরে এসে এরকম আসবে না। ঠিক, তার মানে এটা এক্সটেন্ডেড আপ টু ইনফিনিটি। তাহলে এরকম যেটা বার হয়েছে সেটা ইনফিনিটি পর্যন্ত চলেই যাবে, কোনোদিন ফিরে আসবে না, ঘুরে আসবে। ঠিক আছে, তাই তড়িৎ বলরেখাগুলো মুক্ত, কোনোদিন বদ্ধ লুপ গঠন করবে না। অর্থাৎ যেখান থেকে শুরু হবে সেখানে কোনোদিন ফিরবে না। কিন্তু ইন কেস অফ ম্যাগনেটিক ফিল্ড, যখন ম্যাগনেট পড়বে তখন দেখবে চৌম্বক বলরেখাগুলো বদ্ধ বলরেখা। সেগুলো পরে আসবো। আপাতত তড়িৎ হচ্ছে, ওটাই ঝামেলাটা সামলাই। 6 নম্বর পয়েন্ট। আগে কটা স্টার দিতে বলেছিলাম? 500। স্টার বাড়লো 1000, আমার দামটাও বাড়লো। 4টে স্টারে 1000, প্রতিটা স্টার 250 করে ভ্যালু। ওকে, ঠিক আছে। তো তাহলে 6টা স্টার। তাহলে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে বলছি, দেখো তড়িৎ বলরেখা গুলি সিমেট্রিক হবে, অর্থাৎ প্রতিসম হবে অ্যালং, বাংলা লিখছি না, ভাল লাগছে না বাংলা লিখতে, অ্যালং দা লাইন জয়নিং of 2 charges, পজিটিভ একটা নেগেটিভ। ঠিক, তাহলে কি বলছে? তড়িৎ বলরেখাগুলি প্রতিসম হবে অ্যালং দ্য লাইন জয়নিং অফ দ্য 2 চার্জেস। তার মানে দুটো চার্জ যদি থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে শুরু হবে বলরেখা, নেগেটিভে গিয়ে অ্যাকসেপ্টেড হবে, তাই তো? এটাই তো শিখেছি। তাহলে সেটা ফ্যারাডে বললো না প্রতিসম হবে অ্যালং দ্য লাইন জয়নিং। মানে কি? মানে ধরো তুমি যদি, আমি একটা পজিটিভ আধানের রেসপেক্টে তোমরাকে বুঝিয়ে দিই, ধরো এইটা হলো, তুমি কাল্পনিক একটা কোয়াড্রেন্ট নিয়েছো, ঠিক আছে? তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে একটা তড়িৎ বলরেখা দিয়েছো, ঠিক? তার মানে তোমাকে এইটার অপোজিটে এখানে একটা বলরেখা দিতেই হবে, ঠিক? বলরেখার ডিরেকশন দিতেই হবে বা বলরেখা দেখাতেই হবে। তুমি যদি বলো আমি এটা না দেখিয়ে এটা দেখাবো, দ্যাট ইজ, এটা কিন্তু আর প্রতিসম হলো না। বলেছে লাইন জয়নিং এর রেসপেক্টে প্রতিসমতা। মানে কি? ধরো তাহলে এইখানে একটা দিতে হবে, এরকম একটা দিতে হবে, এরকম একটা দিতেই হবে, তাহলে প্রতিসম হলো। ঠিক, তাহলে প্রতিসম হলো। সেরকম নেগেটিভ আধানের রেসপেক্ট ওরকম ভেতরে অ্যাকসেপ্টেড হবে। ঠিক, তাহলে আমরা যদি এটা পজিটিভ আর নেগেটিভ আধানের জন্য করলাম, কিন্তু যদি পজিটিভ নেগেটিভ একসঙ্গে থাকে, সেই পজিটিভ নেগেটিভ যদি একসঙ্গে থাকে, ধরো এটা হলো পজিটিভ চার্জ, এটা হলো নেগেটিভ চার্জ, এইটা হলো তাদের লাইন জয়নিং। ঠিক আছে, তার মানে যদি কোনো ফিল্ড লাইন, হ্যাঁ এইরকম তো একটা ফিল্ড লাইন আছে, এরকম একটা তড়িৎ বলরেখা আছে নিশ্চয়ই, এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট এবং লিস্ট উপায়। এবারে ধরো তুমি এইরকম একটা বলরেখা দিলে, ঠিক, সাপোজ এরকম একটা দিলে, তাহলে তোমাকে নিচেও সেই রকম একটা বলরেখা দিতেই হবে। দেখো এইটার থেকে গ্যাপটা একটু বেড়ে গেছে, মানে এইটার মধ্যে যা গ্যাপটা আছে এইটার রেসপেক্টে, এখানে কিন্তু গ্যাপটা একটু
বেড়ে গেছে, তার মানে এই গ্যাপটাকেও আমাকে কমাতে হবে। দ্যাট ইজ অফ এরম কিছু হওয়া উচিত, ঠিক? তাহলে প্রতিসম হবে, ঠিক? প্রতিসম ব্যাপারটা ক্লিয়ার? তাহলে তার মানে ধরো এখানে দেখানো যাক, ধরো একটা পজিটিভ একটা নেগেটিভ আধান আছে, এটা তাদের লাইন জয়েনিং, ঠিক? তার মানে এরকম যদি থেকে থাকে তাহলে সেটাও এরকম টাইপের একটা ফিগারসে দেবে। দ্যাট ইজ অফ লাইন জয়েনিং এর রেসপেক্টে প্রতিসম আছে। তার মানে এই প্লাস আধানটা যদি 6খানা বলরেখা বের হয়, তাহলে মাইনাস আধানও 6খানা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, প্রোভাইডেড একটা কন্ডিশন, এই বোথ আধানকে কিন্তু সেম হতে হবে, সেম মানের হতে হবে, ঠিক? সেটাতে আসছি। তার মানে প্রতিসম মানে হচ্ছে এইটা, অ্যালং দ্য লাইন জয়েনিং এর রেসপেক্টে প্রতিসম। তাহলে উপরে যেমনটা দেখতে হবে, বা যে কটা বলরেখা থাকবে লাইন জয়েনিং এর নিচেও ঠিক সেই কটা বলরেখাই আমাদের থাকবে। ওকে, খুব ফ্যান্টাস্টিক পয়েন্ট এটা। কেন এত ফ্যান্টাস্টিক সেটা আসবো, এমসিকিউ যখন আসবো তখন বুঝবো, ঠিক? তো 6 নম্বর পয়েন্ট হলো, মুছে নাও। তার মানে যদি তুমি এইখানটা একটা বলরেখা করো, স্যার मैंने टर्न दिया तो मैं बोलूंगा ফলস। কেন? প্রতিসম হয়নি। আরো একটা বলরেখা উপর থেকে এরকম দেখাতে হবে নিশ্চয়ই, এটা রেসপেক্ট, ঠিকঠাক? তো 6 নম্বর পয়েন্ট হলো, মুছে দিই। লিখতে থাকো, এইগুলো লিখে নিও স্ক্রিনশট তুলে, ওই মুছছি কখন। ये क्या हुआ? এ তো খোদাই করা হয়ে গেল, মুছতেই চাইছে না। এবার 6 নম্বর, এবার 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে কি বলছে না, 7 নম্বর পয়েন্টে বলছে যে একই পরিবাহীতে কোনো বলরেখা শুরু ও শেষ হয় না। একই পরিবাহীতে কোনো তড়িৎ বলরেখা শুরু ও শেষ হয় না। তার মানে যে বলরেখা ইলেকট্রিক ফিল্ড অফ লাইন বের করবে সেখানে আর শেষ হবে না, আর সেটা থেকে যদি অ্যাকসেপ্টেড হয় দূর থেকে এসে, তাহলে সেটা কোনোদিন নির্গত করবে না, বিকজ ওই বদ্ধ লুপ গঠন করবে না, ঠিক? আরো একটা পয়েন্ট এখানে বলতে পারি, যেহেতু ইনসাইড দ্য কন্ডাক্টর পরিবাহী ইলেকট্রিক ফিল্ড ইজ 0, তাই না? ইলেকট্রিক ফিল্ড 0, তাই জন্য এখানে কিন্তু বলরেখা শুরু বা শেষ কোনোটাই কিন্তু হতে পারে না, ঠিক? তার মানে হয় শুরু হবে, না তো শেষ হবে, যে কোনো একটা হবে, দুটো কাজ একসঙ্গে হবে। চলো 8 নম্বর পয়েন্ট, সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হতে যাচ্ছে। 8 নম্বর পয়েন্ট বলছে আধানের চারপাশের বলরেখার একসঙ্গে হবে, আধানের চারপাশে বলরেখার সংখ্যা যত বেশি হবে, এটাকেই একসঙ্গে, ইংলিশে কি সুন্দর টার্ম দেখে নাও, দ্য রিলেটিভ ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স। আধানের চারপাশে বলরেখার সংখ্যা যত বেশি হবে, তড়িৎ ক্ষেত্রের মান তত বেশি হবে, ঠিক? তত বেশি হবে। দ্য গ্রেট ফ্যারাডে
জিনিয়াস ফ্যারাডে। তো আধানের চারপাশে বলরেখার সংখ্যা যত বেশি হবে, দ্যাট ইজ দ্য রিলেটিভ ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স, কোনো একটা স্থানে যত বেশি হবে মোর ক্লোজ হবে, তড়িৎ ক্ষেত্রের মান সেখানে বা সেই পয়েন্টে তত আস্তে আস্তে করে বেশি হতে থাকবে। ঠিক, চলো এটাকে একটা আমরা এখন অঙ্কের সাহায্যে বুঝবো, এমসিকিউ। ঠিকঠাক, চলো তাহলে আমি এমসিকিউটার প্রশ্নটা আগেই থেকেই দিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে আঁকার একটু এঁকে নিয়েছি। ওকে, তো এখানে দেখো ফিল্ড লাইনগুলো কেমন হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো, মনে করো কোনো একটা ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড লাইন, সেটা হলো এরকম আছে, সাপোজ এইরকম হয়ে গেছে, পামির মালভূমি। আবার আবার এইখান থেকে এসে আবার একটা বড় পামির মালভূমি, একটাই তো পামির মালভূমি, কটা হবে, যাই হোক কল্পনা তো 4-5টা হতে পারে। তো এইখান থেকে এসে আরেকটু ক্লোজ হয়ে গেছে। সো অবজার্ভ করো, এই এ পয়েন্টটা, এই যে লাইন জয়নিং, মানে যে কাল্পনিক লাইনটা আছে বা সিমেট্রিক যে লাইনটা আছে বা সিমেট্রিক অ্যাক্সিসটা আছে, তার রেসপেক্টে দেখো ফিল্ড লাইন দুটো একটু হলো স্পেস আছে। পি পয়েন্টে চলে যাও, স্পেসটা একটু কমিয়ে দিয়েছি। আর এই ডি ডি পয়েন্টে দেখো, এইখানে ফিল্ড লাইনটার মোড় হচ্ছে কি দূরে গেছে, কার থেকে না বি পয়েন্টের থেকে। তাহলে তোমাকে যদি গেস করতে বলে এই এ বি সি ডি পি, এই যে বিন্দু 4-5টা নিয়েছি, এতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হতে পারে, তাহলে তুমি কি বলবে? আধানের চারপাশে বলরেখার সংখ্যা যত বেশি হবে, তড়িৎ ক্ষেত্রের মানও তত বেশি হবে। সেটা আধান থাকুক বা নাই থাকুক, ফিল্ড লাইনের ডেন্সিটি যত কোনো একটা পয়েন্টে বেশি হবে, তত তার তড়িৎ ক্ষেত্রের মানও বেশি হবে। ঠিক, তার মানে তুমি এখান থেকে এটা বলে দিতে পারবে খুব ইজিলি বলে দিতে পারবে যে ই এ থেকে ই এ বড়, কার থেকে? ইবির থেকে বড়। আবার ইবিটা ইসির থেকে ছোট, বিকজ এখানে ফিল্ড লাইন গুলো দূরে দূরে চলে গেছে। তাহলে ই এটা ইবির থেকে বড়, ঠিক আছে, কিন্তু ইবির থেকে আবার ইসি বড়। কিন্তু আবার এই জায়গায় ডেন্সিটি তো তুমি যদি চেক করো, তাহলে এই সি বিন্দুতে এই লাইন দুটো মোর ক্লোজ এসছে। তাহলে এ আর সি পয়েন্টের মধ্যে কিন্তু আবার ই এ লেস দেন অফ ইসি হবে, অর্থাৎ সি বিন্দুর ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা বেশি। সিমিলারলি যদি ডি আর বি বিন্দুর মধ্যে চেক করো, বিটা এসির সাথে কম্পেয়ার করে দিয়েছি, তাহলে বি আর ডি যদি চেক করো, তাহলে তুমি ইজিলি বলবে ইবি ইজ গ্রেটার দেন অফ ইডি। ইবি ইজ গ্রেটার দেন অফ ইডি, বিকজ বি বিন্দুটার রেসপেক্টে ফিল্ড লাইনটা যত দূরে আছে, ডি বিন্দু রেসপেক্টে ফিল্ড লাইনটা নিশ্চয়ই আরো দূরে চলে গেছে, আরো দূর। কিতনে পাস, তো ডি বিন্দুতে দূরে চলে গেছে, তাহলে ডি বিন্দু ফিল্ড ইন্টেন্সিটি কম। আর পি বিন্দুতে তুমি যদি লক্ষ্য করো, সবকটা বিন্দু রেসপেক্টে পি বিন্দুতে লাইন সবচেয়ে ক্লোজ, তাহলে ইপি ইজ লার্জেস্ট অ্যামং অল দিস ভ্যালু। ঠিক, তাহলে ইপি হলো সবচেয়ে, এই সবকটা বিন্দুর মধ্যে ইপি হলো সবচেয়ে বড়। তাহলে ইলেকট্রিক ফিল্ড এট পি পয়েন্ট সবচেয়ে মান বেশি। ক্লিয়ার কথাগুলো? ওকে, তাহলে 8টা পয়েন্ট হলো। নেক্সট পয়েন্টে যাওয়া যাক, চলো। এগুলো লিখে নিও, মুছে ফেলেছি, লিখে নিও পজ করে। চলো 9 নম্বর পয়েন্ট। তখন কটা বলেছি? 1000খানা স্টার, এবার 1500খানা। চলো আমি একটা স্টার বাড়াই, 5টা স্টার। 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টটা সবচেয়ে ইন্টারেস্টিং। কি বলছে যে the field lines are perpendicular इंग्लिश लिखा है जा। The field lines are perpendicular to the charge। ठीक, তার মানে
ফিল্ড লাইন যেগুলো বের হবে বা ইনওয়ার্ড হবে কোনো পয়েন্টের রেসপেক্টে, তখন ফিল্ড লাইনগুলো সেই চার্জের রেসপেক্টে পারপেন্ডিকুলার থাকবে। তাহলে এইরকম হওয়া উচিত, ঠিক এইরকম হওয়া উচিত। তাহলে এটা যদি একটা পয়েন্ট চার্জ ভাবো, তাহলে ফিল্ড লাইনগুলো এখানে সব 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল করবে, ঠিক। এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। The field lines are perpendicular to the charge. Okay? ছবি को रब कर दे, चलो 10 নম্বর পয়েন্ট। তাহলে ফিল্ড লাইন কি বলবো, ফিল্ড লাইন কি? তাহলে দেখো এবারে 10 নম্বর পয়েন্টে, যদি এরকম একটা পজিটিভ আধান থাকে আর এখানে একটা নেগেটিভ আধান থেকে থাকে, তাহলে পজিটিভ আধান থেকে তো এরকম বার হচ্ছিল, হতে নেগেটিভ আধান আছে, তাহলে ফিল্ড লাইন যেতে যেতে এরকম ধরো চলে গেল। ফ্যারাডে বললো তুই কি করছিস, যেতে যেতে এরকম বেঁকে যাচ্ছিস, কি বলছে, कोई डोर खींचे मुझे तेरी ओर। আচ্ছা বাদ দাও। সো তাহলে ফিল্ড লাইনকে অ্যাট্রাক্ট করবে নেগেটিভ আধান, তাহলে ফিল্ড লাইন এরকম হতে পারে। তাহলে ফ্যারাডে বললো তাহলে আমি কি করব, ডিরেকশন কি করব ইলেকট্রিক ফিল্ডে, কেন একটু আগে থেকেই আমরা বলে এসেছি যেটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেদিকেই আমাদের ফিল্ড লাইন থাকবে, তাই তো, সেদিকেই আমাদের ফিল্ড লাইন। তার মানে তড়িৎ বলরেখা যেদিক যাচ্ছে সেদিকেই আমাদের হচ্ছে কে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আছে, তাই তো, এইগুলো আমরা বলেছি। তো ফ্যারাডে বললো তাহলে আমি এখানে কি করব, আধান বললো কি করবে, কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট টেনে দাও তাহলেই হয়ে যাবে। দেন ফ্যারাডে কি বললো, তাহলে আধান বলেনি নিশ্চয়, তাহলে এটা একটা পি পয়েন্ট নিলাম সাপোজ, তাহলে পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি করে বার করব, ফ্যারাডে বললো তুমি পি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে দাও, ট্যানজেন্ট ড্র, এটা হলো ফিল্ড লাইনটা এরকম, তাই না। তাহলে ইলেকট্রিক ফিল্ড ওই পয়েন্টে আমাদের একটা ট্যানজেন্ট ড্র করে দাও, মানে স্পর্শক অঙ্কন করো। সাপোজ কোন একটা বিন্দু, সাপোজ এখানে নিচু কিউ, তাহলে কিউ বিন্দুতে ফিল্ডের ডিরেকশন কি হবে, আবার এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করো। আহা क्या कर दिया, राम राम राम, गलत कर दिया सब। কিউ বিন্দু আবার ওদিক যাচ্ছে, হো আর একটু এদিক, হ্যাঁ, তাহলে কিউ বিন্দুতে ট্যানজেন্ট ড্র করে দাও। তাহলে এইটা হলো আমাদের কিউ বিন্দুর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, আর এটা হলো আমাদের পি বিন্দুর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তার মানে বলরেখার কোন বিন্দুতে যদি স্পর্শক, দ্যাট ইজ অফ ট্যানজেন্ট, ট্যানকে ট্রেনের জেন্সকে আমরা ঢুকিয়ে দাও, ট্যানজেন্ট, তাহলে বলরেখার কোন বিন্দুতে যদি স্পর্শক ট্যানজেন্ট অঙ্কন করো, সেই স্পর্শকই হবে ওই বিন্দুতে ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের डिरेक्शन। आई बात समझ में। তাহলে বলরেখার কোনো বিন্দুতে যদি তুমি একটা ট্যানজেন্ট অঙ্কন করো বা স্পর্শক অঙ্কন করো, তাহলে সেই বিন্দুতে স্পর্শকের যা অভিমুখ হবে সেই অভিমুখই হবে আমাদের হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ। এটা 10 নম্বর পয়েন্ট ছিল, আগেটা 5টা বলেছিলাম 1,500 খানা, তাই না। এবারে তুমি তো 20,000 দিয়ে দাও, 20,000 खाना स्पॉट्स, मैंने 20,000 स्टार, 20,000 ছি क्या बोल दिया, राम राम राम। তাহলে 20,000 খানা স্টার মেরেছো,
এটা হচ্ছে কি বোর্ডের সবচেয়ে ভ্যালুয়েবল পয়েন্ট। ঠিক, যে কোনো বোর্ডের পক্ষে বা বোর্ড এক্সামে এই প্রশ্নটা কিন্তু আসে। ঠিক আছে, তাহলে কি বললাম আর একবার 1 সেকেন্ড রিপিট করে দিচ্ছি। তাহলে কোনো একটা বিন্দুতে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো, সেই ট্যানজেন্টের অভিমুখটাই হবে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ। ওকে, ঠিকঠাক। কমপ্লিকেটেড সিচুয়েশন থাকতে পারে। ঠিক, তাহলে একটা হলো পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো বা তড়িৎ বলের কাছ থেকে নির্গত অসীম পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। ঠিক, কিন্তু যদি 4-5টা আধান একসঙ্গে থাকে তাহলে সেই ক্ষেত্রে বলরেখাটা না একটু কমপ্লিকেটেড হতেই পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বার করতে হলে ওই পয়েন্টে তুমি একটা জাস্ট স্পর্শক, দেন ইওর কাম ইজ খতম। ঠিক, 10 নম্বর পয়েন্ট হলো লিখে নিয়েছো, স্টারগুলোও লেখো পাশাপাশি। তাহলে 11 নম্বর পয়েন্ট মুছে দিই। 11 নম্বর পয়েন্ট, এ ব্লু কালি না ঝামেলা করছে। সে মিশরের শিলালিপির মতো খোদাই হয়ে গেছে, যদিও মেরা কথাই ওরম। তাহলে 11 নম্বর পয়েন্ট, two field lines can never intersect each other। তার মানে দুটো ফিল্ড লাইন কখনো কাউকে ছেদ করবে না। এটা তো 40,000, ঠিক আছে, 40,000। টু ফিল্ড লাইন্স তার মানে কি দুটি বলরেখা কখনোই একে অপরকে তরোয়াল মারবে না। তরোয়াল মারবে না, ঠিক আছে। দুটি বলরেখা কখনো একে অপরকে ছেদ করবে না। কেন কেন ছেদ করবে না? यहाँ पे स्पेस है। ঠিক, তাহলে আমাদের আগের পয়েন্টে কি শিখেছি, যদি কোনো প্রবলেম হয় ফ্যারাডে বললো আই এম দেয়ার, তুমি ওই বিন্দুতে স্পর্শক টেনে দাও, সেটাই হবে ফিল্ডের ডিরেকশন। ঠিক, তা আমরা বললাম স্যার অ্যাকসেপ্টেড। তাহলে এবার ধরো এরকম একটা ফিল্ড লাইন, ইলেকট্রিক ফিল্ডের লাইন বা তড়িৎ বলরেখা মানে লাইন্স অফ ফোর্স, আর একটা ধরো এইরকম। ঠিক, আর একটা ধরো এইরকম। তাহলে তুমি ধরো এইটা তো ইন্টারসেক্ট করে গেছে, ইন্টারসেক্ট পয়েন্টে দেখো তুমি এইখান থেকে একটা স্পর্শক অঙ্কন করতে পারো। ঠিক, আর এই ইন্টারসেক্ট পয়েন্টে এই ফিল্ড লাইনটার জন্য এইদিকে একটা স্পর্শক টানতে পারো। তাহলে দ্যাট ইজ অফ পি পয়েন্টে টু ট্যানজেন্ট পেয়েছো তাহলে পি পয়েন্টে। তার মানে ফিল্ডের ডিরেকশনও ফিল্ডের এটা ডিরেকশন দুটো। ঠিক, বিকজ ট্যানজেন্টের অভিমুখ মানে ফিল্ডের অভিমুখ, তাই ইলেকট্রিক ফিল্ডের। তাহলে পি পয়েন্টে যদি দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে সেই ছেদ বিন্দুতে দুটো স্পর্শক পাচ্ছি, আর দুটো স্পর্শক মানে হলো দুটো যদি কোনো যদি কোনো তড়িৎ বলরেখা দুটো ছেদ করে কোন একটা পয়েন্টে পি বিন্দুতে, সেই পি বিন্দুতে তুমি দুটো স্পর্শক টানতে পারছো, মানে দুটো ট্যানজেন্ট টানতে পারছো। আর একটা ট্যানজেন্ট মানে হলো একটা হলো ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ। ঠিক, তার মানে ওই বিন্দুতে দুটো আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পাচ্ছি। তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ওই পয়েন্টে দুটো, যেটা কখনোই সম্ভব নয় ফ্যারাডে বললো। ঠিক, তার মানে কখনোই দুটো ইলেকট্রিক ফিল্ড পরস্পরকে বা দুটো লাইনস অফ ফোর্স বা ফিল্ড লাইন কখনো পরস্পরকে ছেদ করবে না, বিকজ সেই পয়েন্টে আমরা দুটো ট্যানজেন্ট ড্র করতে পারবো। আর দুটো ট্যানজেন্ট মানে হলো দুটো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, যেটা কখনো সম্ভব নয়, ইম্পসিবল ব্যাপার। আবার কেউ বললো ইম্পসিবলকে ভাঙলে তো স্যার আই এম পসিবল হয়। ও আমি যাচ্ছি না, ভয়ঙ্কর জিনিস। তাহলে দুটো ট্যানজেন্টের জন্য দুটো ইলেকট্রিক ফিল্ড ছেদ করবে না কখনো, তাই তো। তার মানে
দুটো তড়িৎ বলরেখা কখনোই একে অপরকে তরোয়াল মারবে না। সিল করে দিলাম, লক করে দিলাম। চলো এবার আসছি নেক্সট পয়েন্ট। এটা করার মাত্র 50,000 না 40,000? 40,000। এবারে ধরো নেক্সট পয়েন্ট, পয়েন্ট নাম্বার 12। মজা আসছে ক্লাসে? দিল সে বললাম। তো এবার আসছে নাম্বার 12 পয়েন্ট। নাম্বার 12 পয়েন্টে বলছে যে বলরেখাগুলি পাশের দিক বরাবর বিকর্ষণ করে। বলরেখাগুলো পাশের দিক বরাবর বিকর্ষণ করে। যদি দুটো লাইক চার্জ থাকে তাহলে বলরেখাগুলো पास बराबर विकर्षण করবে। ठीक, तो एक फिगर से समझते हैं। सपोज দুটোই পয়েন্ট চার্জ, ঠিক, প্লাস প্লাস। আর আমরা বলেই দিয়েছি আগে, যদি দুটো লাইক চার্জ থাকে তাহলে এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কোথায় জিরো হয়? আইদার সাইডে হয় না, একমাত্র মাঝখানে হবে, ইন্টারমিডিয়েট পয়েন্ট। আর যদি দুটো পজিটিভ আধান মানের সমান হয়ে যায় তাহলে এক্স্যাক্টলি মিডল পয়েন্টে। ঠিক, এই কথাটা আমাদের আছে মাথায়। তাহলে ধরো ইলেকট্রিক ফিল্ড, ধরো এখান থেকে এরকম বার হয়েছে, सिमेट्रिक करना होगा, 4 पीस ধরো এবারে তো এই দিকেও যাবে, এদিকেও যাবে, তাহলে এরকম এসে ধরো একটা ফিল্ড লাইন এরকম চলে যাবে, বিকজ এইখানটা একটা ফিল্ড লাইন এসে এরকম চলে যাবে, বিকজ এই পয়েন্টের রেসপেক্টে এটা ওই দিক দিয়ে এসে এরকম নিচের দিকে নামবে। চলো এটাকে মাঝখানে ঢুকে যাচ্ছে, এরকম আসবে, অর্থাৎ এটা থেকেও এরকম এসে এই নামবে। আর এখান থেকে করে দাও, এলো সিমেট্রিক, তোমরা করো নিজেরা নিজেরা, ঠিক আছে। এটা ওয়েল নন বইতে ফিগার আছে খুব ভালো। তাহলে এই লাইন বরাবর দেখো এখানে যে গ্যাপটা আছে, এখানে আমাকে সেই গ্যাপটাই মেনটেন করা উচিত, ঠিক। আর এই পয়েন্টের রেসপেক্টে কোনো ফিল্ড কিন্তু পেনিট্রেট করবে না। তার মানে এই রিজিয়নটা জুড়ে, অর্থাৎ এই পয়েন্ট জুড়ে যদি একটা দেয়াল তুলে দাও, সেই দেয়ালকে টাচ কেউ করতে পারবে না, ভয়ঙ্কর জায়গা তো, বিকজ এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো। তাহলে যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো সেখানে তো ফিল্ড লাইন থাকতেই পারে না। ক্লিয়ার? সো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো জিরো। তার মানে এইখানে আকর্ষণ করতে পারে, মানে ফিল্ড লাইনগুলো খুব কাছের দিকে আসতে পারে, বাট কিন্তু কখনো পরস্পরকে ছেদ করবে না, সেটা তো বটেই। আর এই জায়গায় ফিল্ড লাইনগুলো আসতেও পারবে না। ওকে, ঠিকঠাক, ঠিক। মানে এই বিকর্ষণ করছে ফিল্ড লাইন, এখানে আর আসতে পারছে না, অ্যাজ ইফ যেন। ঠিক, মুছে দিলাম। এবার নাম্বার 13, the field lines are also perpendicular to the conductor surface. তার মানে যদি একটা কন্ডাক্টর থাকে, ওখানে চার্জ সারফেস ছিল, এখানে হলো কন্ডাক্টর সারফেস। তার মানে যদি কোনো একটা পরিবাহী থাকে, সেইখান থেকেও যে ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো পাবো, সেটাও কিন্তু ওই সারফেস। ঠিক, ক্লিয়ার? তাহলে সমস্ত পয়েন্টস গুলো আশা করি, আই হোপ আই ক্যান গেস।
ঠিক, এবারে আমাদের তাহলে তড়িৎ বলরেখার যে ধর্ম, রিলিজিয়ন অফ প্রপার্টিস আর প্রপার্টিস অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, সেগুলো হচ্ছে শেষ। এবারে সাম এমসিকিউর পালা, 4টে 5টে এমসিকিউ করো, ওকে। और कंसेप्ट का तब तक के लिए मैं बोर्ड मूसता हूँ, तब तक के लिए अपना कॉन्सेप्ट को छुरी कांची से धार दे दो। এবার এমসিকিউ পালা, ওকে চলো। তো ফার্স্ট এমসিকিউ, ওকে। ধরো এখানে একটা চার্জ আছে, একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, ঠিক করতে হচ্ছে না, কোথায় দেবো, ঠিক আছে। কিছু ফিল্ড লাইন আমাকে দেখাচ্ছি, তোমাকে 4টে অপশন দেবো, ঠিক আছে, কোনটা রাইট তোমরা বলবে। আচ্ছা, অপশনগুলো দিয়ে দিই আগে, প্রশ্নের আগে, হ্যাঁ। চারটা অপশন, আচ্ছা ছেদ করে না তাই না, তাহলে একটু উপরে বানাও, এখানে বানাও বানাও, ইয়ে সেট করে ঢুকে গেল একটা ফিল্ড, এদিকেও আসছে टंग टंग ए उल्टे राम राम क्या कर दिया। তাহলে মোটামুটি সিমেট্রিক করে নিও, এটা অনেক দূরে চলে গেছে, এটা এরকম করে দিও। তাহলে বলতে হবে তোমার প্রশ্নটা হচ্ছে, এটা প্রশ্নের ভেতরে কেন ঢুকিস বাবা, এ বি, ওকে। তাহলে এ বি তে দুটো পয়েন্ট চার্জ বসানো আছে, যার জন্য ফিল্ড গুলো এবং ফিল্ডের ডিরেকশন গুলো আই হোপ তোমরা বুঝতে পারছো, সেগুলো দেখানো হয়েছে, ঠিক। তাহলে তুমি গেস করো, এটা ধরো এ এর আধান, এটা বি এর আধান, 4টে অপশনে 4টে कॉम्बिनेशन দেওয়া আছে, কোনটা ঠিকঠাক হবে। ये रहा तुम्हारे लिए फर्स्ट सवाल 10 लाख के लिए, गेस करो, गेस कर लिए। তো এখানে দেখো ফিল্ড ঢুকছে, এখানেও ফিল্ড ঢুকছে, ইন্টারমিডিয়েট পয়েন্টে কোনো ফিল্ড নেই, তাহলে বোথ আর পজিটিভ, এই সরি বোথ আর কি নেগেটিভ, ঠিক। দুটো পয়েন্টেই মানে দুটো আধানেই ফিল্ড গুলো দেখো ঢুকেছে, তাহলে দুটোই নেগেটিভ, ক্লিয়ার। চলো নেক্সট এমসিকিউ লিখে নিও, মুছে দিচ্ছি। नेक्स्ट एमसीक्यू नंबर 2, एमसीक्यू नंबर 2। सपोज एक मेटालिक सरफेस, ओके, टोइंग पू झिकझिक टंग टंग, ठीक है। 1 2 3 4 ऑप्शन 1 2 3 4 which is correct, এটা হলো প্রশ্ন। ये रहा नेक्स्ट सवाल आपके लिए 20 लाख के लिए, এটা হবে কি গেম, कौन देगा मानी। না বলতে পারলেও আমি পয়সা নেবো, বলতে পারলেও আমি পয়সা নেবো, ঠিক আছে। সো कौन देगा मानी, হুইচ ইজ কারেক্ট, তাহলে কোন লাইন। তো বললো স্যার এ কি প্রশ্ন, এটা বাচ্চা ছেলেও পারবে, এরা বাচ্চা ছেলে যে এখন জন্মানি সেও পারবে। হ্যাঁ তো সেই বাতে আমি তো এটা বলে দিয়েছি, মেটালিক সারফেস, কন্ডাক্টারের ভেতরে ফিল্ড থাকে না, ইলেকট্রিক ফিল্ড 0, তাহলে কন্ডাক্টরের ভেতরে ফিল্ড লাইনও থাকবে না, ঠিক। তার মানে অপশন 4 ইজ কারেক্ট, বিকজ দেখো 1 2 3 তে ফিল্ড লাইন গুলো কন্ডাক্টরকে ছেদ করে গেছে, এই একমাত্র ফিল্ড লাইন যেটা হলো কন্ডাক্টরের ভেতরে, তার কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে অপশন 4 ইজ রাইট, বিকজ অফ কন্ডাক্টর মেটালিক সারফেস, মানে ধাতব কোনো জিনিস, তার ভেতরে কোনো হচ্ছে ফিল্ড লাইন থাকে না,
তাহলে অপশন 1 2 3 4 এই 1 2 3 4 বলছি আবার 1 2 3 গায়েব, তাহলে 4 ইজ রাইট। ঠিক, চলো নেক্সট এমসিকিউ। এমসিকিউ নাম্বার 3, আবার একই প্রশ্ন, হুইচ ইজ কারেক্ট বলবো আবার। তা আগের প্রশ্ন বলেছো স্যার মাথা চুলকাতে হয়নি, এইবারে যদি আর মুছে দিই, ए रहा नेक्स्ट सवाल आपके लिए 50 लाख के टिंग टिंग टिंग। যত লেভেল যাচ্ছে তত হার্ড হচ্ছে না, ওই জন্য 10 20 50 लाख के लिए। बोलो कौन देगा मानी? सोचो सोचो, सोच लिया? मैं सोचूं? এই সিচুয়েশনটা সেই ওই রকম সিচুয়েশন, अब क्या होगा तेरा कर लिया, ये दोनों तो गायब। ठीक है, ये दोनों गायब বিকজ দুটো ফিল্ড লাইন মেটালিক সারফেস, দুটো পেনিট্রেট করেছে, মানে সারফেসকে ভেতর দিয়ে গিয়ে বেরিয়েছে। তাহলে 2 3 ক্যান্সেল, তাহলে অপশন বি সি ক্যান্সেল, তাহলে এ আর ডি এর মধ্যে হবে কি হবে? सोचो ना, 50 लाख का प्रश्न है, थोड़ी ना ऐसे मनी देंगे हम। क्या होगा तेरा का लिया? सोच लिया? মাথা চুল করছে? তো তড়িৎ বলরেখার ধর্ম যদি খুব ভালো করে পড়ে থাকো বা মনে করে থাকো, একটা কথা বলেছিলাম, দ্য ফিল্ড লাইনস আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য কন্ডাক্টর সারফেস অর চার্জ সারফেস। ঠিক, তার ফিল্ড লাইন তো ভেতরে থাকবে না, ঠিক কথা, এবং ফিল্ড লাইনগুলো চার্জ সারফেসটাকে লম্বভাবে থাকবে, লম্বভাবে থাকবে, চার্জ সারফেসের সঙ্গে ফিল্ড লাইনগুলো লম্বভাবে। তাহলে দেখো এইখানে কি কোনো 90 ডিগ্রি হয়েছে? এখানে কি 90 ডিগ্রি হয়েছে? হয়নি। কিন্তু এখানে যদি স্পর্শক টেনে দাও, এখানে একটা 90 ডিগ্রি হতে পারে, যদি স্পর্শক টানো এটা 90 ডিগ্রি হতে পারে। এগেন 4 ইজ রাইট। ঠিক, তাহলে এমসিকিউ ঘুরিয়েও আসতে হয়, তাহলে ফিল্ড লাইনটা শুধুমাত্র ভেতরে থাকবে না, যেমন একটা ক্রাইটেরিয়া কন্ডাক্টরে ফিল্ড লাইনগুলো কন্ডাক্টর সারফেসেও লম্বভাবে ছেদ করবে। ঠিক, লম্বভাবে ছেদ করবে, এটা হলো আরো একটা ক্রাইটেরিয়া। সেগুলো নিশ্চয়ই তড়িৎ বলরেখার ধর্মের মধ্যেই আছে। क्लियर? थम्स अप करे। चलो अब ये रहा है आपके लिए 4th MCQ। ठीक है, मुझ दे। मुझ दिया। फोन से देखो क्या प्रश्न है, क्या प्रश्न है, क्या प्रश्न है। क्या प्रश्न है? Q1 Q2, এখানে একটা ফিল্ড লাইন তো অবশ্যই আছে, এদিকে ঢুকছে, তাহলে এটা Q2 নেগেটিভ Q1 পজিটিভ, এটা নিয়ে কোনো ইয়ে নেই, কি নেই জানি না। এখান থেকে একটা ফিল্ড লাইন আছে, পুঝিক পুঝিক, হ্যাঁ কয়লার ট্রেন আসতে হয়েছে, ইলেকট্রিক দেখাও, পুঝিক পুঝিক, बुलेट ट्रेन, यहाँ पे अरबी है टेंटेना एंटेना। ঠিক আছে, বললো Q1/Q2 ভ্যালু কত? Q1/Q2 ভ্যালু কত? सोचो, ये रहा आपके लिए 1 करोड़ का सवाल। क्या होगा? अरे একটু আগে তো বললাম যে Q1 আর Q2 থেকে নির্গত বা এন্টার হওয়া
ফিল্ড লাইন সেই আধানের সমানুপাতিক বলেছি না? তাহলে দেখো Q2 তে কটা ফিল্ড লাইন ঢুকেছে, এগুলো ধরো ডিরেকশন এরকম আছে, হ্যাঁ ঠিক আছে, কটা ফিল্ড লাইন ঢুকেছে, সরি এটাও আবার ঢুকেছে, আচ্ছা এটা বাদই দাও, এটা বাদই দাও, বাদ দাও, বাদ দাও, বুলেট ট্রেন ফলস হয়ে গেল, বেশি স্পিডে গিয়ে অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু ঠিক আছে, এদিকে বুলেট ট্রেনটা ঠিক চালিয়েছি। তাহলে এখানে ফিল্ড লাইন কটা ঢুকেছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তলায় 5 বসিয়ে দাও, ঠিক। আর Q1 থেকে কত বেরিয়েছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, এগুলো বেরিয়েছে, ঠিক। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা যেমন ফিল্ড লাইন ঢুকেছে, তাহলে Q2 ভ্যালু 5 বসিয়েছে। Q1 থেকে কটা বেরিয়েছে, এগুলোও তো বেরিয়েছে, তবে না ওখানে গিয়ে ঢুকেছে। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, ওপরে 9 বসিয়ে দাও। আর দেখো যদি এর মধ্যে তো Q2 নেগেটিভ, তাহলে ডিরেকশন মানে সাইনটাও এর নেগেটিভ হবে, ওকে। তাহলে হলো অ্যান্সার হলো -9/5, ওকে। এবার যদি 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 রাইট, এটা বলতে হচ্ছে না, মড ভ্যালু 9/5, ওকে ঠিকঠাক। মুছে দি, মুছে দি। তাহলে Q1 এর মান সম্পর্কে একটা আইডিয়া করেছি, Q1 এর ভ্যালু 5 হতে পারে, আর Q2 ভ্যালু Q1 এর ভ্যালু 9 হতে পারে মানের দিক দিয়ে, Q2 ভ্যালু মানের দিক দিয়ে 5 হতে পারে, ওকে তুকে নিয়েছো। এবারে দেখো আর একটা মজার প্রশ্ন, মুছে দি। আগের প্রশ্নটা ছিল Q1/Q2 ভ্যালু বার করতে দিয়েছিল, তাহলে যদি ভ্যালু বার করতে দেয় মানে যদি Q1/Q2 দেয় তাহলে -9/5, আর যদি মড ভ্যালু দেয় তাহলে 9/5, ওকে। এবারে আমার বললো আরো একটা, ধরো +1 হচ্ছে এমসিকিউ, 5 নম্বর এমসিকিউ ভাবতে পারো। বললো ইলেকট্রিক ফিল্ড কোথায় 0 হবে, ইলেকট্রিক ফিল্ড কোথায় 0 হবে। তাহলে ধরো এটা এটা আমি একটা কোনো ফিল্ড লাইন, এটা আমি অ্যাক্সিস দেখাচ্ছি, এটা লাইন জয়েনিং অ্যাক্সিস, ওকে এটা লাইন জয়েনিং অ্যাক্সিস। তাহলে ফিল্ড लाइन कोথায় 0 হবে, ठीक। नेक्स्ट सवाल 1.5 करोड़ के लिए, क्या होगा। अरे আগে বলে দিয়েছি, বৃহত্তর আধানের বিপরীতে ক্ষুদ্রতর আধানের নিকটে সবসময় ফিল্ড লাইন 0 হয়, ফিল্ড 0 হয়, তাহলে সেখানে ফিল্ড লাইনও 0 থাকবে নিশ্চয়ই। আমাদের প্রশ্ন এখানে বলে দিয়েছে যে কোথায় ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে, মাঝখানে তো হবেই না, বিকজ এটা পজিটিভ এটা নেগেটিভ, মাঝখানে বিন্দুতে কোনোদিন হয় না, আইদার সাইডে হয়, ওকে। তাহলে এবার কোন সাইডে হবে, তাহলে যেহেতু আমরা জানি ফিল্ড অলওয়েজ 0 হয় ক্ষুদ্রতর আধানের নিকটে, তাহলে Q1 এর ভ্যালু আগে থেকে কি গেস করেছি, 9 করেছিলাম গেস, আর Q2 এর ভ্যালু গেস করেছিলাম কত, 5। তাহলে বৃহত্তর আধান কে Q1, ওর বিপরীতে, তার মানে ফিল্ড লাইন এরকম কোন জায়গায়, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড এরকম কোন জায়গায়, সেটা সাপোজ P পয়েন্ট বললাম, এই পয়েন্টে 0 হতে পারে, তাহলে Q2 এর ডান দিকে আর Q1 থেকে দূরে, ওকে এটাই অ্যান্সার। তাহলে Q2 এর নিকটে ও ডান দিকে, তাহলে একদম ফিক্সড ভ্যালু বলে দিলাম, মানে ডিরেকশন ফিক্সড হয়ে গেল, তাহলে ওদিকেই হলো, ওকে। চলো নেক্সট প্রশ্ন, এটা 5 নম্বর এমসিকিউ বলতে পারো, একই প্রশ্নের দুটো প্রুফ আর একটা প্রশ্ন। আর দুটো প্রশ্ন আছে, যত যাচ্ছি তত তো প্রশ্নের পর প্রশ্ন। সাপোজ পজিটিভ, আচ্ছা Q1 ধরো, এখানে Q2 ধরো, এটা তাদের লাইন জয়েনিং, ওকে। তাহলে টং টং পো ঝিকঝিক, এরকম টেনেছি আগে, তাই না, এটা টানতে হবে, এটা হচ্ছে সিমেট্রিকটা বুঝিয়েছি,
ওকে, তাহলে এখান থেকে অপশন এ Q1 সমান সমান Q2, বি এগুলো মান, Q1 গ্রেটার দেন Q2 এগুলো সব মান। এরা থার্ড অপশন Q1 লেস দেন Q2, অপশন ডি নান, এর মধ্যে কিছুই না। আরে তিনটেই তো কন্ডিশন আছে, একটা জিনিস হলো তিনটেই তো হয়, সমান, বড়, ছোট, আর চারটা অপশন করতে হবে জোর করে, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে দেখো, এটা করতে গেলে ওই প্রথমে বলেছিলাম অ্যাঙ্গেলের একটা কনসেপ্ট দিচ্ছিলাম। ধরো এখানে অ্যাঙ্গেলটা কত, ফাই ধরো, এখানে অ্যাঙ্গেলটা কত, থিটা ধরো। তাহলে ছবি থেকে কি দেখতে পাচ্ছি, ফাই লেস দেন থিটা, ফাই লেস দেন থিটা। তার মানে কি, এখানে অ্যাঙ্গেলটা ছোট হয়েছে, তার মানে এখানে হচ্ছে কি ফিল্ড লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কম, তার মানে ফিল্ড লাইনের ডেন্সিটি ওখানে নিশ্চয়ই বেশি, আর যার ডেন্সিটি ফিল্ড লাইনে যেখানে বেশি তার নিশ্চয়ই ফিল্ড মানে আধানটার মানও তত বেশি। একটু আগে বলেছি যে কোনো একটা ফিল্ড আধানের রেসপেক্ট থেকে বের হওয়া আধান মানে বলরেখা আর তার থেকে এন্ট্রি হওয়া বলরেখা যদি ডেন্সিটি বৃদ্ধি পায়, মানে রিলেটিভ ডেন্সিটি যদি বৃদ্ধি পায়, তাহলে সেইগুলো হলো কিউর সাথে সমানুপাতিক হয়। এমসিকিউতেও দেখলাম Q1 সমান 9, Q2 সমান 5 করলাম, তাই যেখানে ডেন্সিটি যত বেশি তার ভ্যালু তত বেশি। আর ডেন্সিটি বুঝতে গেলে বেশি কিনা কম সেটা হলো আরো একটা হেল্প আছে, সেটা হলো অ্যাঙ্গেলের রেসপেক্টে। এখানে দেখো অ্যাঙ্গেলটা হলো ফাই, এখানে অ্যাঙ্গেল যদি থিটা ধরে নিই আমি, তাহলে থিটাটা ফাইয়ের থেকে বড়, তাই তো? থিটাটা বড়, তাহলে ওখানকার রিলেটিভ ডেন্সিটি নিশ্চয়ই বেশি, বিকজ এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কমে গেছে, ঠিক? তার মানে ভুল বললাম, আমি মার্সি অ্যাঙ্গেলটা তো ফাই, ফাইটা তো বড়। দেখো এখানটায় ছোট অ্যাঙ্গেল, তার মানে ডেন্সিটি বড়, তার মানে স্মলার অ্যাঙ্গেল মানে হলো রিলেটিভ ক্লোজনেস ইনক্রিজ করবে, এটা হলো ইনক্রিজ, রিলেটিভ ক্লোজনেস ইনক্রিজ, তার মানেই হলো চার্জ ইনক্রিজ, চার্জের মানটাও বেশি, ঠিক আছে? আচ্ছা দেখো এটা, আচ্ছা ধরো কিউ, এখান থেকে আমি চারটে ফিল্ড বানিয়েছি, তাহলে প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আমি যদি 2Q নিই তাহলে ফিল্ড কটা আসবে, 8টা আসবে, লাইন কটা আসবে, 8টা আসবে ফিল্ড লাইন। তাহলে অ্যাঙ্গেলটা কি হয়েছে, কমে গেছে না আগেকারের থেকে? অর্থাৎ এইটার মাঝখানে আরো একটা করে লাইন ঢুকে পড়েছে। তাহলে এখানে অ্যাঙ্গেল ছিল 90, এখন হয়ে গেছে 45। তার মানে কি, অ্যাঙ্গেল যত কম রিলেটিভ ডেন্সিটি তত বেশি। তাহলে অ্যাঙ্গেল কম রিলেটিভ, তাহলে স্মলার অ্যাঙ্গেল রিলেটিভ ক্লোজনেস বেশি, তার মানে চার্জের মানটাও বেশি, ঠিক? বিকজ যার গ্রহণ করার মানে ফিল্ড লাইন যার কাছে যত বেশি সেই চার্জটাও তত বেশি। তার মানে এই প্রশ্ন থেকে কি বুঝতে পেরেছি না, আমাদের অপশন সি হলো রাইট। তাহলে Q1 এর থেকে Q2 এর মানটা বেশি, ঠিক আছে? আর যদি বলো তাহলে ফিল্ড লাইন এদিক ঢোকে, মানে ফিল্ডের ডিরেকশন যদি এদিক দেখানো হয় তাহলে Q2টা হচ্ছে কে নেগেটিভ, ঠিক? কিন্তু তার মানটা হলো বেশি, ওকে? ঠিক, চলো এরপরে নেক্সট প্রশ্ন। এরপর নেক্সট প্রশ্ন, তাহলে Q1 Q2 প্রশ্নটা দেখি, Q1 Q2, তাহলে এখান থেকে ফিল্ড এরকম 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 বেরিয়েছে, ওকে?
এবারে দেখো এটা থেকে, এটা হলো লাইন জয়েনিং, তাহলে এটা পজিটিভ, গেস করে দিয়েছি, ফিল্ড লাইন বেরিয়েছে। এটা থেকে দেখো এটাও পজিটিভ, এরকম কোন একটা ফিল্ড থাকবে, আবার এরা পরস্পরের কাজ মানে বিকর্ষণ করবে, একদম ছেদ করবে না, এরকম চলে যাবে নিশ্চয়ই, তাই না? ধরো এরকম ফিল্ড আছে, ঠিক। এবারে এই দুটো কটার মাঝখানে এটা ধরো এরকম আছে, এখানে একটা কিউ পয়েন্ট নিয়েছো আর এখানে একটা পি বিন্দু নিয়েছো, ঠিক আছে। এবারে হচ্ছে প্রশ্ন দিই, মানে এটা হচ্ছে কে লিখে দিই, দেখো অপশনগুলো। প্রশ্ন হচ্ছে কে হুইচ ইজ ইনকারেক্ট, চারটে অপশন দেবো, চারটে অপশনের মধ্যে কোনটা হবে ইনকারেক্ট। ওকে, তাহলে অপশন এ তে বোথ, এটা নাম দাও এ, এটা নাম দাও বি, both A B same sign, B option if we put a positive charge, ঠিক আছে, charge HP, it will be dragged towards B, it will be dragged to B. Option C, the strength at P, the strength at P, কিসের স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ, ঠিক আছে। তাহলে the strength of electric field, the strength of electric field at P is greater strength at Q. Option D, quantity of charge বেশি। আচ্ছা, এটাকে এইভাবে করে দিচ্ছে, लिखते भालो लगे ना। ये रहा आपके सवाल, हमरा शो के अब एंड में आ चुके हैं। कौन देगा की माने, ये रहा 25 करोड़ का प्रश्न। যদি সব যদি এটা বলতে পারো সব টাকা তোমার, মানে আমার। তাহলে কি হবে, তাহলে Q1 পজিটিভ চার্জ বলেই দিয়েছে, বুঝতে পেরেছি যে কত ফিল্ড লাইন গুলো বেরিয়েছে দেখো, আর Q2 থেকেও ফিল্ড লাইন গুলো বেরিয়েছে। তাহলে তাহলে আমাদের চারটে অপশন বলে দিয়েছে, আর এখানের মধ্যে একটা পয়েন্ট পি, এখানের মধ্যে একটা পয়েন্ট কিউ বলে দিয়েছে। চারটে অপশনের মধ্যে দেখো বলেছে, প্রশ্ন হচ্ছে হুইচ ইজ ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট। এবার নিজের একটু ভেবে নিও পজ করে। এবার আমি বলছি, সো বোথ দেখো এবি সেম সাইন, হ্যাঁ ঠিক, বিকজ এ থেকেও ফিল্ড বেরিয়েছে মানে পজিটিভ, বি থেকেও ফিল্ড বেরিয়েছে মানে পজিটিভ, তাহলে এটা রাইট। কিন্তু আমাদের কি খুঁজতে হবে, হুইচ ইজ ইনকারেক্ট। আচ্ছা, অপশন বি বলছে দেখো, ইফ উই পুট এ পজিটিভ চার্জ এট পি, তাহলে আমরা যদি এখানে একটা পজিটিভ চার্জ রাখি, ইট উইল বি ড্র্যাগড টু বি, এটা হলো বির দিকে আসতে শুরু করবে, তাহলে বি ওকে টানবে, ড্র্যাগ করা মানে টানবে। আচ্ছা, এটা আমরা টানবে ঠিক বলতে পারছি না, অপশন এলিমিনেশন প্রসেস শেখো, এটাতে আমরা ঠিক বলতে পারছি না, এটা কনফিউজ রয়েছে। বিতে, সিতে চলে এসো, দ্য স্ট্রেংথ অফ পি অ্যাট পয়েন্ট পি is greater than strength of Q, strength at point Q, at point Q। তার মানে কি বলতে চাইছে, P বিন্দুর ইলেকট্রিক ফিল্ড Q বিন্দুর ইলেকট্রিক ফিল্ডের থেকে বেশি। হ্যাঁ বেশি, বিকজ একটু আগে আমরা ওই তড়িৎ বলরেখার ধর্মের মধ্যে শিখেছি যে পয়েন্টে রিলেটিভ ক্লোজনেস ফিল্ড লাইনের বেশি, সেই পয়েন্টে আধানের মানও বেশি,
আর সেই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডেরও মানও বেশি, তাই তো এটা শিখেছি। তাহলে দেখো পি বিন্দুতে ডেন্সিটি বেশি কিউ বিন্দুর রেসপেক্টে, তাহলে পি বিন্দুর ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি, অপশন সি ইজ রাইট। অপশন ডি তে বলেছে দেখো কিউ এ অর্থাৎ এ বিন্দুর চার্জ এর মান বি বিন্দুর চার্জের মানের অপেক্ষা বেশি। ঠিক আছে, এটা কিউ বলে, এটা তাহলে বি বিন্দুর চার্জ এ বিন্দুর চার্জ। আচ্ছা ঠিক আছে, 2 রাখো, এটা 1ও আছে। এ মান হলে কিউ এ মান হলে এ বিন্দুর চার্জের মান আর বি বিন্দুর চার্জের মান, তার মধ্যে বলে দিয়ে দিয়েছে দেখো অপশনে কিউ এ বড়। হ্যাঁ বড়, বিকজ এখান থেকে 4টে বেরিয়েছে, এখান থেকে দেখো সো মেনি লাইনস আর, তার মানে কিউ এর আধানের মান বড়। তো এটা রাইট, বিকজ রিলেটিভ ক্লোজনেস যেখানে বেশি সেখানে নিশ্চয়ই আধানের মান বেশি হবে, তাই না? একটু আগে শিখলাম বা তার রেসপেক্টে অঙ্কও করেছি এমসিকিউ। তার মানে অপশন বি হচ্ছে কে ফলস, তাহলে হুইচ ইজ ইনকারেক্ট। তাহলে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট, তার মানে ভুল, অ্যান্সারটা ভুল। তাহলে আমাদের অ্যান্সারটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যান্সার বি, কারণ যেটা আমাদের ইনকারেক্ট সেটাই তো বার করতে বলেছে। তাহলে অ্যান্সার বি, অ্যান্সার হলো আমাদের বি। ঠিক, তাহলে বি হলো আমাদের অ্যান্সার, তাহলে ওটাই হলো ইনকারেক্ট। ঠিক আছে, বাকিগুলো সব কারেক্ট, সেই জন্য ওগুলো হচ্ছে অ্যান্সার নয়। আর বি বিন্দুটা যেহেতু ফলস, ইনকারেক্ট স্টেটমেন্ট, ওই জন্য আমাদের বিটা হলো অ্যান্সার। কি এবার একটু বুঝে নি, ইফ উই পুট এ পজিটিভ চার্জ এট পি, তার মানে যদি এখানে একটা পজিটিভ চার্জ বসাই, ইট উইল বি ড্র্যাক্ট টু বি, তাহলে সেই পজিটিভ চার্জটা বি বিন্দুর দিকে যাবে বা বি বিন্দুর দিকে আসবে। তাহলে কি করে আসবে? এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তাহলে কি ড্র্যাগ করবে? তাকে কি টানবে? টানবে না, ফলস তার মানে। ঠিক, আশা করি বুঝতে পেরেছ। ঠিক, তো 25 কোটি টাকা আমার হয়ে গেল, কেউ নিতে পারলে না। ঠিক আছে, তো যাই হোক, আজকে এই পর্যন্ত ক্লাস খতম করছি। তো ক্লাস খতম করার আগে একটাই কথা, যদি ভালো লেগে থাকে ভালো করে মন দিয়ে পড়ো, আর খুব ভালো করে পড়ো, খুব ভালো করে সুস্থ থাকো, নিজের যত্ন করো, নিজের পরিবারের যত্ন করো, আশেপাশে প্রতিবেশীর যত্ন করো। दिल के बहुत करीब है, हम दूर है तो क्यों, दिल के बहुत करीब है, यही सेंस होना चाहिए दिल के पास सबाई। बट सोशल डिस्टेंस मेंटेन करो। ओके, तब तक के लिए और देखते থাকো माई चैनल।